প্রায় 60 থেকে 70 জন তৃণমূলের নেতা বা একেবারে জয়ী বিধায়কদের এবার আর টিকিট নাও দিতে পারে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, প্রায় 60 থেকে 70। ভাবুন তো, সংখ্যাটা, লিস্টটা এত বড়। সেরকমই প্রায় 60 থেকে 70 জন তৃণমূল নেতা বা বিধায়ক, তাদের আর এবার মানে 2026 নির্বাচনে টিকিট নাও দিতে পারে তৃণমূল। কিন্তু কেন? হ্যাঁ, এই কেনটাই হচ্ছে বিলিয়ন ডলারের প্রশ্ন। আর সেই নামগুলো কি কি, সেটা আর একটা ভাইটাল প্রশ্ন, তাই তো? হ্যাঁ, আজকের ভিডিওটা বন্ধুরা সেটা নিয়ে করব। সূত্র মারফত এবং বিভিন্ন রকম আলোচনা মারফত যেটা মনে করা হচ্ছে যে কিছু ভ্যালিড কারণ রয়েছে এই জয়ী বিধায়ক বা এক সময়ের বর্ষিয়ান তৃণমূল নেতাদের আর টিকিট দেওয়ার কথা ভাবছে না তৃণমূল। দেখুন, 2026 নির্বাচন যে একটা টাফ ফাইট হতে চলেছে এই রাজ্য পশ্চিমবঙ্গে, তা বলার অপেক্ষা রাখে না। বিজেপি এবং তৃণমূল ইতিমধ্যে এখনো প্রায় 6-7 মাস বাকি থাকলেও, এখনো নাম ঘোষণা না হলেও সাংগঠনিক স্তর থেকে ঢেলে সাজাচ্ছে, ভেতর থেকে চাঙ্গা করছে ভোকাল টনিক দিয়ে দুই শিবিরই। এবং হাড্ডাহাড্ডি যে লড়াইয়ের একটা আভাস শুধু এর থেকে পাওয়া যাচ্ছে এমন নয়, তাদের যে বক্তব্য সংবাদ মাধ্যমে, তাদের যে স্ট্র্যাটেজি, যে চিন্তাধারা, যে পরিকল্পনা, যে ছক, তাতেও কিন্তু বোঝা যাচ্ছে এক চিলতে কেউ কাউকে জমি ছাড়তে নারাজ। এই তো গত ভিডিওতেই অশোক দিন্দা নিয়ে যে ভিডিওটা করলাম আমরা, সেখানেও আপনারা প্রচুর মন্তব্য করেছেন যে শুভেন্দু গড়ে প্রার্থী নিয়ে কি ধরনের চিন্তা ভাবনা রয়েছে বিজেপির, এবং একেবারে সেই প্রার্থীরও আমরা শুভেন্দু অধিকারীর বক্তব্য, অশোক দিন্দার বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম। তৃণমূলও কিন্তু প্রার্থী তালিকা নিয়ে অন্দরে অন্দরে নাকি, এটা সূত্রের খবর, ভাবা শুরু করে দিয়েছে, যেখানে চুল চেরা বিশ্লেষণ করে এবার প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। সেই সমস্ত প্রার্থীদেরই দাঁড় করাবে যারা তৃণমূলের শুধুমাত্র রত্ন নয়, যারা তৃণমূলের মান সম্মান বজায় রেখে মানুষের কাছে একটা স্বচ্ছ ইমেজ তুলে ধরতে পারে। তো সেটাই শেষ কথা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন, এটা আমরা সবাই জানি, মোটামুটি রাজনীতি না করলেও পশ্চিমবঙ্গের মানুষ বোঝেন। কিন্তু তাহলে কারা বাদ যেতে পারেন, কাদের নামের পেছনে এত বড় একটা প্রশ্ন চিহ্ন রয়ে গেছে যে তারা হয়তো আর এবার পাবেন না? আসুন আপনাদের সামনে সেই তালিকাটাই তুলে ধরি। নাম এবং কারণ এই দুটো একসঙ্গে বলবো বন্ধুরা, পুরো ভিডিওটি কিন্তু মন দিয়ে দেখবেন এবং তারপর অবশ্যই আপনারা জানাবেন। আমরা ঠিক ভুল যাই হই না কেন, কারণ এটা তো একটা অ্যাজাম্পশন, একটা সম্ভাবনার উপর তৈরি করা হচ্ছে, মানে বিভিন্ন রকম রিপোর্ট নিয়ে তারপর একটা সম্ভাবনার তালিকা তুলে ধরা হচ্ছে। আপনারা অবশ্যই কিন্তু জানাবেন যে যে এই তালিকায় যে নামগুলো আপনাদেরকে বলছি, সেই 60-70 জনের মধ্যে এগুলো ঠিক কিনা, মানে হতে পারে কিনা, সম্ভাবনাটা সত্যি হওয়ার সম্ভাবনা কতটা। এবং শুধু তাই নয়, আরো একটা কমেন্ট আপনাদের কাছে চাইবো, আপনার আরো যদি কোনো নাম জানা থাকে, মানে এই যে তালিকাটা দেব, যেটা আমি হাতে নিয়ে বসেছি, সেই তালিকার বাইরেও আপনি যারা এই মুহূর্তে রাজনীতি নিয়ে বেশ চর্চা করছেন, আপনার যদি কোনো নাম মনে হয় যে এবার এই নেতা, এই তৃণমূল নেতা বা এই তৃণমূল বিধায়ক আর এবার টিকিট পাবেন না, সেটা কিন্তু নাম করে জানাতে পারেন। আমরাও অবশ্যই সেদিকেও কিন্তু অত্যন্ত গুরুত্ব রাখি। আসুন, টিকিট পাবেন না হয়তো এবার তৃণমূলের কোন বিধায়ক, কোন নেতারা? দেখুন, প্রথম নামটাই হচ্ছে পরেশ অধিকারী। হ্যাঁ, আমি জানি পরেশ অধিকারী বলতেই আপনারা বুঝে গেছেন, অঙ্কিতা অধিকারী তার কন্যা, এসএসসি নিয়োগ দুর্নীতি, অঙ্কিতা অধিকারীর চাকরি পাওয়া এবং সেটাতে তার বাবা অর্থাৎ পরেশ অধিকারীর বদান্যতায়, সেটা নিয়ে আমরা জোর টানাপোড়েন দেখলাম। এসএসসি মামলায় দুর্নীতি করার অভিযোগ আমরা দেখলাম এই অঙ্কিতা অধিকারী এবং পরেশ অধিকারীর বিরুদ্ধে, মানে এই মামলায় তারা তাদের নাম জড়িয়েছেন। ইমেজ কোথাও একটা ধাক্কা খেয়েছে। পরেশ অধিকারী হচ্ছে মেখলিগঞ্জের বিধায়ক, কিন্তু এবার এই সমস্ত কারণে দলের যে ভাবমূর্তি, তিনি কোথাও গিয়ে একটা সমস্যা তো তৈরি হয়েছিল, সেই স্বচ্ছ জায়গা থেকে পরেশ অধিকারীকে মেখলিগঞ্জ থেকে আর হয়তো টিকিট নাও দিতে পারে এবার 2026-এ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। জীবন কৃষ্ণ সাহা, আপনাদের বন্ধুরা আমরা বিধায়ক বা নেতার নাম করব,
কোন কনস্টিটিউয়েন্সি, কোন অ্যাসেম্বলি থেকে তিনি দাঁড়িয়েছেন সেটা করব, কারণটাও ছোট্ট করে ছুঁয়ে যাব। আমি জানি নামগুলো বলার সঙ্গে সঙ্গে কারণটা আপনার চোখে ভেসে উঠবে। জীবন কৃষ্ণ সাহা, ইডি যতবার গেছে তার বাড়িতে ততবার তিনি ফোন ফেলে দিয়েছেন পুকুরে। সে মনে আছে, পুকুরের জল তুলে ফোন খোঁজা হলো গতবার যখন রেড করলেন তদন্তকারীরা। এবারও সেম তাই না, এবার অবশ্য নর্দমায় বোধহয় ফেলেছিলেন। বড়োয়ার বিধায়ক, বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়িয়েছে, অ্যারেস্ট হয়েছেন, জামিন পেয়েছেন, আবার অ্যারেস্ট হয়েছেন এবং বিশাল টানাপোড়েন চলছে। বড়োয়া থেকে আর জীবন কৃষ্ণ সাহার নাম ভাবছে না তৃণমূল, সূত্র মারফত এই সম্ভাবনারই খবর উঠে আসছে। মানিক ভট্টাচার্য, পলাশীপাড়ার বিধায়ক, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া মানিক ভট্টাচার্য, না তাকেও আর পলাশী থেকে হয়তো ভাববে না তৃণমূল, সূত্রের খবর এমনই। পার্থ চ্যাটার্জি, ওরে বাপরে বাপ, এই নামটা বললে তো বোধহয় 10 পাতা কমেন্ট করে দিতে পারেন আপনারা, তাই না? যে কেন আর পার্থ চ্যাটার্জিকে দাঁড় করাবে না তৃণমূল। হ্যাঁ, পার্থ চ্যাটার্জি বেহালা পশ্চিম, সেখান থেকে শুধু জয়ী বিধায়কই ছিলেন না, বিধায়ক, মন্ত্রী, কত কত তৃণমূলের পদে ছিলেন তিনি, বর্ষিয়ান নেতা, কতদিনের তৃণমূলের সঙ্গী মমতা বন্দ্যোপাধ্যায়। তো যাই হোক, খাটের তলায় তার বান্ধবীর কোটি কোটি টাকা উদ্ধার থেকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা। তিনি, তার বিরুদ্ধে যে কত মামলা আছে গুণে শেষ করা যেতে পারবে না। মানে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতে একের পর এক মামলা হয়েছে তার বিরুদ্ধে। একটাতে জামিন পান তো বাকিগুলোর জন্য আবার আটকে থাকেন, একটাতে জামিন পান, তিনি নিজেও একটা সময় বলেছেন মানে আর কতদিন, আমি কি সারা জীবন বিচারাধীনই থেকে যাব? মানে সত্যি এটাও একটা বিষয়। তো যাই হোক, সেই বেহালা পশ্চিম থেকে আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যে শ্রাবন্তী, অভিনেত্রী শ্রাবন্তী, যিনি একবার বিজেপির হয়েও দাঁড়িয়েছিলেন, তবে যাই হোক তিনি আর নেই এখন বিজেপিতে, তাকে হয়তো, কারণ যে কোনো অনুষ্ঠানে, যে কোনো দলের মানে তৃণমূলের দলের যে কোনো মঞ্চে, মানে কর্মী সভায়, মঞ্চে বা যে কোনো অনুষ্ঠানে শ্রাবন্তীকে খুব দেখা যায়, এবং শোভাযাত্রা থেকে শুরু করে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছেরও হয়ে উঠেছেন এমনটা সূত্রের খবর। সে শ্রাবন্তীও হতে পারেন তৃণমূলের প্রার্থী বেহালা পশ্চিম পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায়। এটা আমরা একটা ভিডিও করেছিলাম। আবার নতুন করে শোনা যাচ্ছে শোভন চট্টোপাধ্যায়, হ্যাঁ শোভন চট্টোপাধ্যায়, যিনি নতুন নতুন পদও পাচ্ছেন রাজারহাট নিউ টাউনে, তিনি এবার দলের সঙ্গে তার শতযোজন দূরত্ব ঘুচেছে। সেই দিদির ভাইয়ের মতো একটা সময় স্নেহের কানন বলা হতো যাকে, সেই কানন, সেই শোভন চট্টোপাধ্যায় হয়তো পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় দাঁড়াবেন, এমনটাও খবর পাওয়া যাচ্ছে। শেষ কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন। পার্থ চট্টোপাধ্যায়ের পরে আসছে চিরঞ্জিত চক্রবর্তী। না, এখানে কোনো দুর্নীতি, এসএসসি, রেশন, এই সেই নিয়োগ দুর্নীতি এসব নয়। চিরঞ্জিত চক্রবর্তী, তার শারীরিক অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, তিনি নিজেই চেয়েছেন অব্যাহতি, কিন্তু দলের সঙ্গে তার সম্পর্ক ভালো, সবই ভালো, খুব সুন্দর বক্তব্য রাখেন তিনি, কিছু কিছু সময় খুব সত্যি কথা বলেন। তো সেই চিরঞ্জিত চক্রবর্তী আর অব্যাহতি চাইছেন বিভিন্ন কারণে, তার পার্সোনাল বা শারীরিক কারণে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি তাকে ছাড়বেন, অব্যাহতি দিবেন? এটা একটা প্রশ্ন। কারণ দেব যখন অভিমান করেছিলেন, আমরা তো দেখেছিলাম যে দেবকে কিভাবে তার মান অভিমান ভাঙিয়ে আবারও 2024-এর জন্য রাজি করিয়েছিলেন। তো চিরঞ্জিতের ক্ষেত্রে এটা হয় কিনা দেখার। বারাসাত থেকে কৌশানী মুখার্জি, না তিনি জয়ী বিধায়ক নন, মুকুল রায়ের এগেনস্টে তিনি হেরেছেন। মুকুল রায়ের এগেনস্টে তিনি দাঁড়িয়েছিলেন কৃষ্ণনগর উত্তর থেকে এবং তিনি হেরেওছেন, কিন্তু সেই কৌশানীকে আর হয়তো এবার এক্সপেরিমেন্টে লাগাবে না তৃণমূল। দেখুন, বাঁকুড়াতে হারের পরও আমরা দেখেছিলাম মাটি কামড়ে থেকে শান্তিকা বন্দ্যোপাধ্যায় তার সুফল পেয়েছেন। মানে তৃণমূল সুপ্রিমো কিন্তু সব দিকে নজর রাখেন। মাটি কামড়ে যে বাঁকুড়াতে পড়ে থেকে, ওই গ্রামে গিয়ে কলকাতার মেয়ে পড়ে থেকে সেখানে যে তিনি ফল পেয়েছেন, আবার তিনি এসেছেন এখানে কোথায়, এই আমরা জানি যে বরানগরে। সুন্দর, দেখুন এখানে একটা বেশ ভালো জায়গা তিনি তৈরি করে ফেলেছেন। আবার এটাও ঠিক, মিমিকে দেখা গেছে সাংসদের মতো জয়ী সাংসদ হয়েও, যাদবপুর এর মতো জয়ী সাংসদ হয়েও তিনি আবার অব্যাহতি চেয়েছেন। তো কৌশানীকে এই বিষয়ে যা জানা যাচ্ছে যে কৃষ্ণনগর উত্তর থেকে আর নাও এক্সপেরিমেন্ট করতে পারে তৃণমূল। গৌতম দেব, উত্তরবঙ্গে উঠুন এবার, কলকাতা আর দক্ষিণবঙ্গে থাকবেন নাকি? গৌতম দেব, ডাবগ্রাম ফুলবাড়ি, যদিও তিনি হেরেছেন, তিনি কিন্তু জয়ী বিধায়ক নন, আগে ছিলেন, কিন্তু তিনি হেরেছিলেন বিজেপি প্রার্থীর কাছে। সেই ডাবগ্রাম ফুলবাড়িতে এবার তাকে হয়তো আর প্রার্থী করবে না তৃণমূল। তবে হ্যাঁ,
এখানে আরেকটা সংযোজন করতেই হচ্ছে, ডাবগ্রাম ফুলবাড়িতে হারলেও তাকে মনে করা হচ্ছে অন্য কোথাও, উত্তরবঙ্গেরই অন্য কোথাও এক্সপেরিমেন্ট করতে পারে তৃণমূল। বর্ষিয়ান নেতা মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সঙ্গী, বহু পদ তিনি উত্তরবঙ্গে দলের পেয়েছেন, সরকারিভাবে তিনি সেটা সামলেছেন, কিন্তু এবার তাকে ডাবগ্রাম ফুলবাড়ি থেকে হয়তো না করে অন্য কোথা থেকেও করতে পারে তৃণমূল। হুমায়ুন কবির, এই নামটার পর আর কিছু বলতে হবে কি? দল যদি সব থেকে বেশি বিব্রত হয়েছে কাউকে নিয়ে, এমনটা বোধহয় অনুব্রতকে নিয়েও হয়নি যতটা হুমায়ুন কবির। মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক, কংগ্রেসে তৃণমূলে এই তো করেন তিনি। তো যখন তখন দলকে একেবারে খাদের কিনারায় এসে দাঁড় করিয়ে দেন, বলা চলে কখনো ধাক্কা দিয়েও আবার খাদে ফেলে দিয়েছেন, এমন এমন মন্তব্য করেছেন। শোকজ খেয়েছেন, ধমক খেয়েছেন, শাসন করা হয়েছে, ঠিক খবর বলেছেন, আবার 2 মাস পর জেগে সেই হুমায়ুন কবিরকে নিয়ে আর বোধহয় চান্স নেবে না তৃণমূল। ভরতপুরের বিধায়ক তিনি কিন্তু আবার জয়ী বিধায়ক, এলাকায় একটা ভালো কারিশমা আছে তার। জ্যোতিপ্রিয় মল্লিক, আমি জানি নামটা খুব চেনা, স্নেহের বালু। তো সেই জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী, সেই জ্যোতিপ্রিয় মল্লিককেও এবার আর হাবড়া থেকে এক্সপেরিমেন্ট হয়তো করবে না তৃণমূল। কিছুদিন আগেই তিনি রেশন দুর্নীতি মামলায় বহুদিন জেল খাটার পর তিনি জামিনে মুক্ত হয়েছেন, কিন্তু যদিও আবার দলের সঙ্গে তার যোগাযোগ হয়েছে, তিনি আবার রাজনীতিতে ফিরেছেন। হ্যাঁ, কিন্তু কোথাও একটা গিয়ে ওই যে একটা চির ধরে যায় না, তো সেটা হয়তো আর জ্যোতিপ্রিয়কে নিয়ে এক্সপেরিমেন্ট করবে না তৃণমূল। আবার কোনো কোনো সূত্র বলছে হাবড়াতে না হলেও অন্য জায়গায় তৃণমূল হয়তো এক্সপেরিমেন্ট করতে পারে। লক্ষ্মীরতন শুক্লা, না এখানে কোনো অভিযোগ, কোনো দুর্নীতি, কোনো জামিন, কোনো জেল খাটা, কোনো গ্রেফতার, দলকে বিব্রত কিচ্ছু না। লক্ষ্মীরতন শুক্লা এর আগেই তিনি সরে গেছেন, অর্থাৎ 2021-এর আগেই তিনি অব্যাহতি নিয়ে নিয়েছিলেন। হাওড়া উত্তরে 2016-তে তিনি জয়লাভ করেছিলেন, কিন্তু 21-এ তিনি নিজেই আর দাঁড়াননি, সরে গিয়েছিলেন। সেই লক্ষ্মীরতন শুক্লাকে নিয়েও আর খুব একটা বোধহয় দল ভাববে না। মনোজ তিওয়ারি, শিবপুরের বিধায়ক, এবং তাকে নিয়ে অবশ্য একটু 50-50 কনফিউশন আছে। অসিত মজুমদার, চুচুড়া, এখানে কিন্তু কোনো অভিযোগ নয়, মানে কোনো দুর্নীতি নয়, বিষয়টা কিন্তু আরো বড়। কি রচনার সঙ্গে নাকি, সাংসদের সঙ্গে নাকি তার ঠিকঠাক মতো বনিবনা হচ্ছে না। আর রচনা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কত স্নেহের, কত কাছের, সেগুলো আর বলার অপেক্ষা রাখে না। আমাদের দিদি নাম্বার 1 বলে কথা, মানে নাম্বার 1 দিদির নাম্বার 1 স্নেহের বোন যদি কেউ হয়ে থাকেন, তো এটা আরেক দিদি নাম্বার 1। তো যাই হোক, সেই রচনা ব্যানার্জির সঙ্গে এই অসিত মজুমদারের খুটখাট লেগেই থাকে, বা বিভিন্ন রকম মত পার্থক্য, বিভিন্ন রকম সমস্যা টানা পড়েন। তো সেই জায়গায় দাঁড়িয়ে রচনা বন্দ্যোপাধ্যায়কে হারাতে চায় না তৃণমূল, কিন্তু হয়তো অসিত মজুমদারকে নিয়ে আর খুব একটা ইচ্ছে নাও প্রকাশ করতে পারে তৃণমূল, টিকিট হয়তো নাও পেতে পারেন। তাপস চ্যাটার্জি, রাজারহাট নিউ টাউন, এখানে একটু টুইস্টিং আছে। তাপস চ্যাটার্জির সঙ্গে একটু দলের সমস্যা তৈরি হচ্ছে, কেউ কেউ বলছেন, এটা আমাদের দাবি নয়, কারো কারো কথা, এবং সে কারণেই সব্যসাচী দত্ত যেহেতু তৃণমূলে ছিলেন, মুকুল রায়ের হাত ধরে গেলেন, বিজেপিতে আবার ফিরে এলেন, এবার তাকে নাকি রাজারহাট নিউ টাউন, যেহেতু এই এলাকাটাই তার হাতের তালুর মতো চেনা, বিধাননগর আপনারা জানেন যে পুর নিগমকে তিনি খুব ভালোভাবে একটা সময় সামলেছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে সব্যসাচী দত্তকে সম্ভবত দেওয়া হতে পারে রাজারহাট নিউ টাউন, এবং সেজন্যই হয়তো তাপস চট্টোপাধ্যায় তিনিও খুব একটা হয়তো ইচ্ছে প্রকাশ করবেন না, দলও হয়তো ইচ্ছে দেখাবেন না। আরো একটা বিষয় সব্যসাচী দত্তকে নিয়ে, হয়তো তাকে রাজারহাট নিউ টাউন, নয়তো ওই যে চিরঞ্জিত বললাম যে তিনি খুব একটা চাইছেন না আর থাকতে, মানে এই দায়িত্বে থাকতে, তো চিরঞ্জিতের জায়গাতেও সব্যসাচী দত্তকে ভাবা হতে পারে, আবার রাজারহাট নিউ টাউনে তাপস চ্যাটার্জির জায়গাও ভাবা হতে পারে। রাজীব বন্দ্যোপাধ্যায়, না কোনো অভিযোগ কিছু না, দলে তার দারুণ একটা জায়গা ছিল, সেচের মতো গুরুত্বপূর্ণ দপ্তর তিনি সামলেছেন খুব দায়িত্ব নিয়ে, দীর্ঘদিনের দলের মানে একদম ইয়াং না বললেও মানে তথাকথিত ইয়াং বলা যেতেই পারে, এবং খুব ভালো এলাকায় কাজ করেছেন, এলাকার মানুষের খুব কাছাকাছি পৌঁছেছিলেন, কিন্তু কোথাও একটা গিয়ে দলের স্থানীয় নেতৃত্ব বা বিভিন্ন নেতৃত্বের উপর কত অভিমান করে তিনি দল ছেড়েছিলেন। ফেসবুক লাইভ করে মনে আছে তিনি চোখের জল ফেলেছিলেন, তারপর আবারও বিজেপি ছেড়ে তিনি শুদ্ধিকরণ করে দলে ফিরে এলেন তৃণমূলে। ত্রিপুরার দায়িত্ব তাকে দেওয়া হলো, খুব ভালোভাবে সামলেছেন। এবার সম্ভবত ডোমজুর নয়, তাকে
প্রার্থী করা হতে পারে অন্য জায়গা থেকে, এমনটাই মনে করা হচ্ছে, কারণ ডোমজুড়ের বিধায়ক হিসেবে খুব ভালো কাজ করেছেন সেখানকার বিধায়ক। তাই এবার আপনারা বলুন দেখি, এই যে না আমি 60-70টা অবশ্যই বললাম না, কারণ অত বড় তালিকা 2 ঘন্টা পেরিয়ে যাবে। আমরা আবারও পরবর্তী ভিডিওতে চেষ্টা করব ধাপে ধাপে সেই নামগুলো তুলে আনার, যেখানে 60-70টা নাম কি কি হতে পারে। এই যে নামগুলো বললাম বা 60-70-এর তালিকার মধ্যে আপনাদের বলবো, যারা জয়ী বিধায়ক আছে, বিভিন্ন দুর্নীতিতে আছেন, যাদের নতুন মুখ আনা হতে পারে যাদের জায়গায়, আবার কিছু কিছু অ্যাসেম্বলিতে, কিছু কিছু জয়ী বিধানসভাতেও ওই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে না, কাজের ফল পাবেনি। যারা গ্রাসরুট লেভেল, যারা একদম মাটি কামড়ে থেকে দলের ভালো চেয়ে দলের দিন রাত এক করে মাটি কামড়ে দলের কাজ করছেন, তারা দলের সুফল পাবেনি তাদের ডেডিকেশনের। তো মনে করা হচ্ছে এই 60-70টা নাম, যারা প্রার্থী বদল হতে পারে, যারা নতুন মুখ হতে পারে, যারা দুর্নীতিতে অভিযুক্ত, তাদের স্বচ্ছ ভাবমূর্তির জন্য, তাদের সরিয়ে স্বচ্ছ জায়গা তৈরি করার জন্য স্বচ্ছ প্রার্থী আনতে পারে। এবং কিছু কিছু প্রার্থী জয়ী বিধায়ক হলেও কোনো দুর্নীতি না থাকলেও, যেমন রাজীব বন্দ্যোপাধ্যায়, তাকে অন্য জায়গার দায়িত্ব দিয়ে, যেটা খুব টাফ ফাইট হবে, যেটা খুব টাফ ফাইট হবে, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো খুব সুকৌশলী রাজনীতিবিদকে সেই জায়গায় এবং কর্মঠ রাজনীতিবিদকে সেই জায়গায় রাখা হতে পারে। যেমন নন্দীগ্রামে বলছিলাম, সম্ভবত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভাবা হতে পারে রাজীব বন্দ্যোপাধ্যায়, এরকম টাফ সিচুয়েশনে রাজীব বন্দ্যোপাধ্যায়কে ভাবা হতে পারে। তো কিছু গেল হয়তো আর টিকিটই পাবে না, কিছু গেল কেন্দ্র বদল হবে, কিছু হবে নতুন মুখ আসবে। বন্ধুরা, আমি এতগুলো নাম বললাম, এতগুলো নামের মধ্যে ঠিক বললাম তো? আপনার যদি মনে হয় যে না কোনো কোনো নাম ভুল হয়েছে, তারা আবারও টিকিট পাবেন আপনাদের দাবি মতো, সেটা জানাবেন। আর প্লিজ জানাতে পারেন কি কি নাম আরো হতে পারে। আমি তো 60-70টা নাম জানাইনি, কি কি নাম আরো হতে পারে। আরো প্রায় 30-40টার মতো নাম বাকি রয়ে গেছে, আরো বেশি। তো সেই নামগুলোর মধ্যে আপনাদের কি কি মনে হয় দেখি, আমাদের পরবর্তী ভবিষ্যতে যে ভিডিওগুলো করব বিভিন্ন রকম রিপোর্ট সংগ্রহ করে, সেটার সাথে আপনাদের কমেন্টে মেলে কিনা অবশ্যই জানাবেন। আপনাদের মতে তৃণমূলের আর কোন জয়ী বিধায়ককে বা কোন নেতাকে বা কাকে টিকিট দেওয়া উচিত নয়, বা তাকে ভাবা উচিত নয়, বা প্রার্থী বদল করা উচিত কোন কেন্দ্রে, জানাতে ভুলবেন না আপনাদের মতামত। খুব ভালো থাকুন।